শীতল কণ্ঠে লোকটা এবার পাল্টা প্রশ্ন করলো আমাকে, তুমি কে? মানুষের কণ্ঠ অমন বরফের মতো শীতলতা থাকতে পারে না। শব্দের মধ্যেও যে অতটা নিস্তব্ধতা থাকতে পারে আমার জানা ছিল না। আমার গা ছমছম করতে লাগলো। এতক্ষণে আমার হালকা চেতনা ফিরেছে। মনে পড়ল হোটেল থেকে আমি প্রায় 200 মিটার দূরে। আশেপাশে কোনো বাড়ি ঘরও নেই। আমি চিৎকার করলেও কেউ আমার কথা শুনতে পাবে না। একবার ঢোক গিলে আমি আমার নাম বললাম, আমি প্রতুল। আমি যেখানে ঘুরতে এসেছি তা ওকে জানালাম। আমি ঘুরতে এসেছি শুনে লোকটা যেন একটু নরম হলো। আমি একটু সাহস নিয়ে বললাম, বড় অদ্ভুত সুর আপনার বাঁশিতে। অমন করুণ সুরের মধ্যে এতখানি আনন্দের শিহরণ আমি আগে কোনো বাজনায় শুনিনি। লোকটা আবার জিজ্ঞেস করলো, তুমি গান জানো? আমি ঘাড় নাড়লাম। না, জানি না, তবে তো শুনতে আমার ভালো লাগে। এবার লোকটা আমার দিকে এই ফুলটা বাড়িয়ে দিল। তারপর বলল, আমার বাজনা তোমার ভালো লেগেছে, এই ফুলটা রাখো। আমি তখন নেশার ঘোরে। ওরা যে পলাশ ফুল তা নেওয়ার সময় আমি বুঝতে পারিনি। ফুলটা হাতে নিয়ে আমি লোকটাকে জিজ্ঞেস করলাম, আপনার বাড়ি কোথায়? লোকটা বলল, এই সুবর্ণরেখাই আমার বাড়ি। তারপর একটু থেমে আবার বলল, তুমি ঘরে ফিরে যাও, আর এখানে থেকো না। লোকটা নদীর দিকে পিছন ফিরে কথা বলছিল আমার সঙ্গে। হঠাৎ আমার চোখ পড়ল নদীর দিকে। দেখলাম ওই লোকটা এর মধ্যেই ওর আগের জায়গায় ফিরে গিয়ে বাঁশি বাজানো শুরু করেছে। আর মনে হলো প্রতিটি পাথরে কিসের একটা আলোড়নের জন্ম হচ্ছে। ধীরে ধীরে পাথরগুলো ধীরে ধীরে জেগে উঠছে মনে হলো। আমি শিউরে উঠলাম। লোকটা বোধহয় বুঝতে পেরেছিল। আমাকে তাড়া দিল লোকটা। যাও, এক্ষুনি ফিরে যাও, যাও। আমার ভিতর থেকেও যেন কেউ আমাকে বলছে, এখান থেকে ফিরে যাও। এখানে যে দৃশ্যের অভিনয় হতে চলেছে তা দেখার জন্য তোমার চোখ তৈরি নয়, যাও। আমি আর কথা না বাড়িয়ে উঠে দাঁড়ালাম। তারপর জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনার নামটা তো জানা হলো না। লোকটা কি যেন একটা ভাবলো, তারপর একটু হেসে বলল, আমার নাম মধুময়। আমি আর কথা বাড়ালাম না। হাঁটা দিলাম হোটেলের দিকে। মিনিট খানেক হেঁটে একবার পিছনে ফিরতেই চমকে উঠলাম। সুবর্ণরেখার পাথরগুলো প্রায় অদৃশ্য হয়ে গেছে। পূর্ণিমার আলোয় স্পষ্ট দেখতে পেলাম পাথরগুলোর জায়গায় ধীরে ধীরে এক একটা ছায়া মূর্তি তৈরি হচ্ছে। আমি টলতে টলতে হোটেলের রুমে ফিরলাম। দুজন বন্ধু অঘরে ঘুমোচ্ছে। আমি ওদেরকে আর জাগালাম না। পরদিন সকালে বাড়ির মালিককে আড়ালে জিজ্ঞেস করলাম, এখানে আশেপাশে মধুময় বলে কেউ আছে কিনা। নামটা শুনে চমকে মালিক আমার দিকে তাকালো। আমি বললাম, কাল রাতে নদীর পাড়ে বসেছিলাম, তখন দেখলাম লোকটাকে, ও বাঁশি বাজাচ্ছিল। মালিক তখন আমাকে যা গল্প বলল তার জিস্ট করলে দাঁড়ায়, মধুময় কোনো মানুষ না, পাতালের গর্ভে বসবাস করা একটি অতি মানবীয় শক্তি।
এরকম আরো কয়েকশো শক্তি নাকি এই সুবর্ণরেখার জলে লুকিয়ে আছে। গভীর রাতে ওরা জলের ওপরে উঠে আসে। কেউ যদি দেখে ফেলে তাহলে তার মৃত্যু নিশ্চিত। মালিক আমাকে বলল, তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও, মা বাবার সঙ্গে সময় কাটাও। মালিক তো জানতো না যে আমার তিন কুলে কেউ নেই। আমি ফুলটার কথা মালিককে বললাম। সবার আড়ালে ফুলটা আমি দেখলাম ধূসর রঙের একটা পলাশ গোত্রীয় ফুল, যার গোড়া সোনালি। এমন পলাশ আমি আগে কোথাও দেখিনি। আরো একদিন ঘাটশিলায় থেকে তারপর আমরা কলকাতায় ফিরে এলাম। ফুলটাকে একটা বইয়ের ভাঁজে রেখে দিলাম। এতদূর বলে থামলো প্রতুল, হাত বাড়িয়ে জয়েন্টটা নিল, তারপর তাতে আগুন ধরালো। অখিল জিজ্ঞেস করলো, তারপর? প্রতুল বলল, তারপর তারপর আর কি, মালিক যা বলেছিল তা খাটেনি। এখনো তো দিব্য বেঁচে আছি। সঞ্জয় জিজ্ঞেস করলো, লোকটা কে ছিল? তা তোমার তোমার কি মনে হয়? প্রতুল বলল, কে ছিল তা তো জানি না ভাই, তবে মানুষ হয়তো ছিল না। সবকিছু লজিক দিয়ে স্যাটিসফাই করতে পারলেও মধুময়ের মুহূর্তের মধ্যে অত দূরে চলে যাওয়াটা কোনো লজিকই আমি ফেলতে পারিনি। কোনো মানুষ অত দ্রুত চলতে পারে না। গল্পটা শুনতে শুনতে গায়ে কাঁটা দিচ্ছিল চার বন্ধুর। চারজনের মধ্যে সব থেকে ভীতু নীল। কখন যেন ও জড়সড় হয়ে সঞ্জয়ের পাশে বসেছে। গল্প শেষ করে উঠে দাঁড়ালো প্রতুল। একটা হাই তুলে আড়মোড়া ভেঙে বলল, আজকে চলি রে। গুড নাইট সবাইকে, গুড নাইট। ঘাটশিলায় সাবধানে ঘোরাফেরা করিস, প্রতুলদার কথা মনে রাখিস। চ টাটা, গুড নাইট। প্রতুল রুম থেকে বেরিয়ে যেতেই জোর গুঞ্জন শুরু হলো চার বন্ধুর মধ্যে। নীল বলল, ভাই অন্য কোথাও চল, ঘাটশিলা যাব না। সঞ্জয় ওকে একটা ধমক দিয়ে বলল, তো ভীতু কথাকার, পুরোনো একটা ফুল এনে একটা গল্প দিল প্রতুলদা, তুই সেটা বিশ্বাস করে নিলি? ও যে সত্যি বলছে সেটা তার গ্যারেন্টি আছে? এটা ফালতু কথা। অখিল বলল, তাছাড়া ভয় দেখানোর একটা পুরনো হ্যাবিট আছে প্রতুলদার। দেখলি না গল্প বলার সময় কেমন গলা বদলে নিল? তোর মনে আছে সঞ্জয়, সমীরদা কি বলেছিল প্রতুলদাকে নিয়ে? নীল কাঁপা কাঁপা গলায় জবাব দিল, কি বলেছিল? সঞ্জয় বলল, আরে ওই মেসের এক জুনিয়রকে বলেছিল যে খাটটাতে ও থাকছে সেই খাটে নাকি আগে একজন থাকতো যে সুইসাইড করেছিল। এক রাতে ছেলেটা শুয়ে আছে, হঠাৎ খাটটা একটু নড়ে উঠল। প্রথমবার মনের ভুল ভেবে এড়িয়ে গেলেও দ্বিতীয়বার আবার সেটা নড়ে উঠতেই বাবারে মারে বলে চেঁচিয়ে উঠল ছেলেটা। পরে দেখা গেল উত্তর কলকাতার বিখ্যাত ধাড়ি ইঁদুর কোনো ফাঁকে যেন খাটের তলায় ঢুকে পড়েছে। খাটের পায়ার পাশে একটা জুতোর বাক্স ছিল, হ্যাঁ একেবারে সেই বাক্সের ভিতরে। ঢুকে আর বেরোতে পারছে না, বেরোতে গেলে বাক্স নড়ছে, আর বাক্সর ধাক্কায় খাট। অখিল ঘাড় নাড়ল। হ্যাঁ, প্রতুলদার এরকম স্বভাব আছে, এত ভয় পাস না। 21 শতকে এসে আমি যে কোনো কিছু মেনে নিতে রাজি, কিন্তু ভূত আর ভগবানকে পারলাম না, ক্ষমা কর। ওরা তিনজন আলোচনাতে এতটাই মশগুল ছিল যে কেউই খেয়াল করল না। প্রতুলের গল্প শেষ হওয়ার পর থেকে প্রত্যয় কেমন অদ্ভুত রকমের চুপ করে গেছে। শূন্য চোখেও তাকিয়ে আছে শোঁ শোঁ শব্দে ঘুরে চলা ফ্যানটার দিকে। এতক্ষণে আবার মেঘ ডেকে উঠল, আর সেই সঙ্গে এক ঝলক বিদ্যুৎ ঘিঞ্জি গলি পেরিয়ে ওদের ঘরে সেঁধিয়ে গেল। মেঘের ডাক শুনলেই প্রত্যয় কেমন স্মৃতির গভীরে হারিয়ে যায়।
মায়ের মুখটা ভেসে ওঠে। এখনো সেই রাতের কথা মনে পড়লে শিউরে ওঠে প্রত্যয়। সেদিন স্কুলে কাজ থাকায় বাড়ি ফেরেনি বাবা। সন্ধে হতেই চারিদিক কাঁপিয়ে এগিয়ে এলো কাল বৈশাখী। ইলেকট্রিসিটি থাকতে থাকতে তাড়াতাড়ি রাতের খাওয়া সেরে প্রদীপ জ্বালিয়ে মায়ের সঙ্গে লুডো খেলছিল প্রত্যয়। হঠাৎ মা কেমন যন্ত্রচালিতের মতো উঠে দাঁড়ালো। প্রত্যয়কে বলল, তুমি একটু বসো, আমি আসছি। মায়ের দিকে তাকিয়ে প্রত্যয় দেখল কেমন অদ্ভুত লাল হয়ে উঠেছে মায়ের চোখ। কোথায় যাচ্ছ জিজ্ঞেস করার আগেই দরজা ঠেলে বাইরে বেরিয়ে এলো মা। প্রত্যয় শুনতে পেল বাইরের দরজা খুলে মা উঠোনে নামছে। তারপর আর কোনো সাড়া শব্দ নেই। আজও প্রত্যয় এই প্রশ্নের উত্তর খুঁজে পায়নি। হঠাৎ অমনভাবে কেনই বা মা বেরিয়ে গিয়েছিল সেই রাতে? সঞ্জয়ের জোরালো কণ্ঠে ভাবনার জগৎ থেকে আবার বাস্তবে ফিরে এলো প্রত্যয়। সে শুনল সঞ্জয় নীলকে ধমক দিয়ে বলছে, অমন প্যান প্যানে ভয় হলে কলকাতাতে বসে থাক তুই, আমরা ঘুরে আসছি, তুই বরং বসে বসে জয়েন্ট টান। হ্যাঁ,